প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা তৈরি করছিলাম, তখন বেডরুম থেকে আমার পিচ্চি মামুনির আওয়াজ ভেসে আসলো। বাবাই, ও বাবাই, কোথায় তুমি? এই তো মামুনি, আমি নাস্তা তৈরি করছি। তুমি বিছানা থেকে উঠে দাঁত ব্রাশ করো। আমি পারবো না, তুমি দাঁত ব্রাশ করিয়ে দাও। তাহলে মামুনি তুমি ফোন নিয়ে গেম খেলতে থাকো, আমি আসছি। আচ্ছা বাবাই। তিথি আমার একমাত্র মেয়ে, এবার দ্বিতীয় শ্রেণীতে পড়ে, অনেক মেধাবী। তিথিকে জন্ম দিতে গিয়েই তৃণার মৃত্যু হয়। তৃণা হলো আমার স্ত্রী, পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল। বিয়ের 2 বছর পরই তিথিকে আমার কাছে রেখে তৃণা না ফেরার দেশে চলে গেছে, তাই এখন তিথিকে নিয়েই আমি আছি। আমার মা বাবা গ্রামে থাকে, আমি চাকরির কারণে তিথিকে নিয়ে শহরে থাকি। নাস্তা বানিয়ে টেবিলে রেখে রুমে আসলাম। মামনি, ফোন রেখে আসো। আর একটু গেম খেলবো। আগে ব্রাশ করে নাস্তা করো, তারপর আবার গেম খেলবা। আচ্ছা। অতঃপর তিথিকে ব্রাশ করিয়ে দিয়ে খাবার টেবিলে এনে বসালাম। তিথি বসে গেম খেলছে আর আমি ওকে খাইয়ে দিচ্ছি। অতঃপর বাপ বেটি খাওয়া শেষ করলাম। তারপর আমি অফিসের জন্য রেডি হলাম এবং তিথিকে বললাম, মামনি স্কুল ড্রেস নিয়ে আসো, তোমাকে রেডি করে দেই। বাবা, আমি স্কুলে যাব না, আজ স্কুলে যেতে ইচ্ছে করছে না। তাহলে কোথায় যেতে ইচ্ছে করছে? আজকে তোমার সাথে অফিসে যেতে ইচ্ছে করছে। আচ্ছা চলো। উম্মুয়া। অতঃপর তিথিকে রেডি করে অফিসে নিয়ে গেলাম। ওহ, বলাই হয়নি, অফিসটা আমার নিজেরই। আমি তিথিকে আমার রুমের সোফাতে বসিয়ে দিলাম। ও মোবাইল নিয়ে গেম খেলতে লাগলো। বিকালে অফিসে এসে বাড়ি ফেরার জন্য তিথিকে নিয়ে বের হলাম। ওহ শিট, বাবাই, আমি তো ভুলেই গেছি। কি ভুলে গেছো মামুনি? আজ এক আন্টির সাথে তোমার দেখা করানোর কথা ছিল, এক্ষুনি চলো নদীর পাড়ে। এক্ষুনি যেতে হবে? হ্যাঁ। আচ্ছা চলো তবে। তিথিকে নিয়ে সোজা নদীর পাড়ে চলে আসলাম। এখানে অনেক বাতাস, অনেক মানুষ এসে বসে আছে। তিথি আমার হাত ধরে একটা মেয়ের কাছে নিয়ে আসলো। দেখে যতদূর মনে হচ্ছে 20 থেকে 22 বছর বয়স হবে। দেখতেও মোটামুটি সুন্দর। সরি আন্টি, একটু দেরি হয়ে গেল। ঠিক আছে পিচ্চু। আন্টি, এই যে আমার বাবাই, আর বাবাই আন্টি হলো মিতুর আপু। বাবাই, আন্টিকে নাম বলো। হাই, আমি তানভীর। হাই, আমি নীলা। তিথির কাছে আপনার অনেক কথা শুনেছি, তাই আপনাকে দেখার ইচ্ছে ছিল। এই জন্যই তিথিকে বলেছিলাম আপনার সাথে মিট করাতে। ওহ। টুকটাক কিছু কথা বলার পর আমি তিথিকে নিয়ে বাড়িতে ফিরে আসলাম। তারপর ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে এসে শুলাম। তিথি এসে আমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। মামনি, তুমি নীলা আন্টির কাছে আমার নামে কি বলেছ? এই যে তুমি আমাকে কত আদর করো, কত সুন্দর রান্না করে খাওয়াও। তাই? তুমি আন্টিকে কিভাবে চিনো? আন্টি প্রতিদিন মিতুকে স্কুল থেকে নিয়ে যায় আর আমাকে বাড়িতে পৌঁছে দেয়। আর জানো বাবাই, আন্টি প্রতিদিন আমার টিফিন থেকে খাবার শেয়ার করে। আচ্ছা, অনেক গল্প করলাম। মামনি, এখন ঘুমাও। শুভরাত্রি। শুভরাত্রি বাবাই। অতঃপর বাবা মেয়ে দুজনে ঘুমের দেশে হারিয়ে গেলাম। প্রতিদিন নিয়ম মাফিক রুটিন চলতেই থাকলো। তবে একটা বিষয় যোগ হয়েছে, সেটা হলো তিথি মাঝে মাঝে আমাকে নদীর পাড়ে নিয়ে যায় নীলার সাথে কথা বলার জন্য। তিথি কেন এমন করে সেটা জানি না, জিজ্ঞেস করলেও কিছু বলে না। ইদানিং নীলা আমাকে তুমি করে বলছে, আবার গায়ে পড়ে কথা বলছে। বিষয়টা আমার মোটেও পছন্দ হচ্ছিল না, তাই আজ আর নদীর পাড়ে যাইনি, সোজা বাসাতে চলে এসেছি। পরের দিন সকালে সবেমাত্র ফ্রেশ হয়ে এসেছি,
তখন কলিং বেল বেজে উঠল। দরজার দিকে এগোচ্ছি আর ভাবছি এত সকাল সকাল কে আসতে পারে। দরজা খুলেই দেখি নীলা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার এত সকালে? কাল নদীর পাড়ে যাওনি কেন? এইটা জানার জন্য এত সকালে এখানে এসেছো? জি না, আমি আমার পিচ্চুটাকে দেখতে এসেছি। পিচ্চুটা কোথায়? ঘুমাচ্ছে। দরজার সামনে থেকে সরো, আমি পিচ্চুটার কাছে যাব। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি তোমাকে ভেতরে ঢুকতে দিতে পারবো না। কেন? কারণ আমি একা একটা ছেলে থাকি আর তুমি একজন অবিবাহিত মেয়ে। এত সকালে তোমাকে যদি কেউ দেখে ফেলে তাহলে সমস্যা হবে, তোমাকে কলঙ্ক দেবে আর আমারও সমস্যা হবে। আমাকে কলঙ্ক দিলেও সমস্যা নেই, সামনে থেকে সরো। দুঃখিত, তোমার সমস্যা না থাকলেও আমার আছে। দূর, রাখো তোমার সমস্যা। বলেই নীলা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে ভেতরে ঢুকে গেল। নীলা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে সোজা আমার বেডরুমের দিকে চলে গেল। তারপর কিছুক্ষণ পর তিথিকে কোলে নিয়ে বাইরে আসলো। তারপর তিথিকে ব্রাশ করিয়ে দিল। আমার অফিসের দেরি হয়ে যাচ্ছিল, তাই রান্নাঘরে আসলাম। সবেমাত্র রান্না চুলাতে বসিয়েছি, তখনই নীলা রান্নাঘরে এসে বলল, তুমি গিয়ে তিথির কাছে বসো, আমি রান্না করে আনছি। দরকার নাই, আমি রান্না করতে পারি। জানি, তুমি যাও, আজ আমি তোমাদের রান্না করে খাওয়াবো। নীলা, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তিথিকে দেখতে এসেছিলে, দেখা হয়ে গেলে যেতে পারো, তোমাকে কিছু করার দরকার নাই। আমি যখন বলেছি রান্না করব তখন করবই, আর যদি বাধা দাও তাহলে চিল্লানি দেব। তখন সবাই যদি দেখে বাসাতে, তাহলে কি হবে ভাবতে পারো? আমিও কিন্তু ছেলে, আর তুমি একটা মেয়ে। একা পেয়ে তোমার সাথে যদি খারাপ কিছু করি তখন কি হবে সেটাও ভাবো। আমি জানি তুমি এমন কিছুই করবে না, বেশি কথা না বলে যাও। আমাকে রান্নাঘর থেকে বের করে দিল। আমি রান্নাঘর থেকে বেরিয়ে এসে তিথির কাছে এসে বসলাম। অনেকদিন পর বাবা মেয়ে মিলে খুনসুটি করলাম। নীলা এসে বলল, বাবা মেয়ে খেতে আসুন, খাবার রেডি। হ্যাঁ চলো। অতঃপর তিনজনে খেতে বসলাম। নীলা তিথিকে খাইয়ে দিচ্ছে। নীলার রান্না খাবার খেতে ভালোই লাগছে, কারণ এতদিন নিজের রান্না খেতে খেতে বোর হয়ে গেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি অফিসের জন্য রেডি হলাম। ওদিকে নীলা তিথিকে স্কুলের জন্য রেডি করে দিল। নীলা, তুমি তিথি মামুনিকে নিয়ে আসো। আসছি। চলো, তোমাকেও পৌঁছে দেই। নীলা তিথিকে আমার কাছে আনার পর নীলাকে বললাম, তুমি পিচ্চুকে নিয়ে বেরিয়ে পড়ো, আমি রুমগুলো গুছিয়ে পরে চলে যাব। তোমাকে আর কিচ্ছু করতে হবে না, অনেক করেছো, এবার চলো। একা রেখে যেতে ভয় পাচ্ছ? ভয় পাওয়ার দরকার নেই, আমি কোনো ডাকাত দলের সদস্য না। আরে আমি সেটা বলিনি, আমার একটু কাজ আছে। তুমি যদি তিথিকে স্কুলে নিয়ে যেতে। মিথ্যা অজুহাতে নীলাকে নিয়ে যেতে চাইলাম। থাক, আর বাহানা দেখাতে হবে না, পিচ্চুটাকে আমি স্কুলে নিয়ে যাচ্ছি। অতঃপর আমি অফিসে চলে আসলাম। অপরদিকে নীলা তিথিকে নিয়ে স্কুলে চলে গেল। আমি অফিসের কাজে মন দিলাম। কাজ করতে করতে সময়ের কথা খেয়াল ছিল না। ঘড়িতে দেখলাম 2টা বাজে। তিথি প্রতিদিন একটাই স্কুল শেষে অফিসে চলে আসে, কিন্তু আজ আসলো না কেন? একটু ভয় হলো। তিথি ছোট হলেও ভালোই ফোন ব্যবহার করতে পারে। ও একা থাকে, তাই ওর কাছেও একটা ফোন থাকে। তিথির নাম্বারে ফোন দিলাম, সাথে সাথেই ফোন রিসিভ হলো। তিথি মামুনি, কোথায় তুমি? অফিসে আসোনি কেন? পিচ্চু ঘুমাচ্ছে, আমি নীলা। এই মেয়ে তো বলেছিল ও ডাকাত বাহিনীর সদস্য না, কিন্তু এখন মনে হচ্ছে কিডন্যাপার বাহিনীর সদস্য। আমার মেয়েটাকে কিডন্যাপ করেছে কিনা কে জানে। কি হলো, চুপ করে আছো কেন? তিথি কোথায়? আর তিথির ফোন তোমার কাছে কেন? আমি পিচ্চুকে বাসায় এনে ঘুম পাড়িয়ে দিয়েছি। তুমি আবার বাসায় গেছো? সকালে রুমগুলো গোছাতে পারিনি, তাই এখন এসে গোছাচ্ছি। এমন পাগলামো করছো কেন?
তোমাকে এসব কিছু করা লাগবে না, তুমি নিজের বাসাতে যাও। কাজ শেষ হলে তারপর যাব। যা। ফোন কেটে দিল। এই মেয়ের মতিগতি আমি কিছুই বুঝতে পারছি না, কেন এসব করছে। অফিসের কাজগুলো দ্রুত শেষ করলাম, তারপর বিকালের দিকে বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে এসে দেখি রুমগুলো বেশ পরিপাটি করে সাজানো হয়েছে। এই সব কাজ নীলা করেছে। এই মেয়ের উদ্দেশ্যটা কি এখনো বুঝতে পারছি না। একটা অপরিচিত মানুষের বাড়ি এসে এসব করার কারণ কি? আর বাইরের মানুষ এগুলো ভালো চোখে দেখছে না, এটাই স্বাভাবিক। একটা বিপত্তিক ছেলের বাসাতে একটা অবিবাহিত যুবতী মেয়ের আসা যাওয়াটা একটু রহস্যজনক হওয়াটাই স্বাভাবিক। ভাবছি এই মেয়ের থেকে দূরে থাকব, কিন্তু সেটা কোনো মতে সম্ভব নয়, কারণ নীলা আমার অফিস, বাসা আর তিথির স্কুল সবটাই চেনে। বাবাই, তুমি এসে গেছো? মামনি, ঘুম ভেঙে গেল তোমার? হ্যাঁ, নীলা আন্টি কোথায়? আমি তো এসে দেখি নাই, হয়তো চলে গেছে। ও, এভাবেই দিনগুলো চলে যাচ্ছিল। নীলাকে বারণ করা সত্ত্বেও বাসাতে আসতো, এটা ওটা করত। তাই ভাবলাম ওর বাসাতেই সবকিছু বলবো। একদিন রাতে তিথিকে বুকে নিয়ে শুয়েছিলাম, তখন তিথি বলল, বাবাই, আমাকে একটা মায় নিতে পা। মামনি, মা কোথায় পাবো? তুমি বিয়ে করলেই আমি মা পেয়ে যাব। মামনি, তোমার বাবাইকে কেউ বিয়ে করবে না, আর নতুন মা যদি তোমাকে না ভালোবাসে? তাহলে নীলা আন্টি যে বললো আমাকে অনেক ভালোবাসবে। এই কথা নীলা আন্টি বলেছে তোমাকে? হ্যাঁ, আরো অনেক কথা বলেছে। কি বলছে? বলতে পারি, যদি তুমি নীলা আন্টিকে বকা না দাও। আচ্ছা, বকবো না, বলো। নীলা আন্টি বলেছে সে তোমাকে ভালোবাসে আর তোমাকে বিয়ে করতে চায়, আর তখন সেতু আন্টি আমার মা হবে, আমাকে অনেক ভালোবাসবে। ওহ মামনি, তুমি এখন ঘুমাও। বাবাই, সেতু আন্টিকে আমার মা বানাবে বলো না। আচ্ছা, বানাবো, এখন তুমি ঘুমাও। আচ্ছা। শেষমেশ আমার সন্দেহটাই ঠিক হলো, কিন্তু একটা কথা কিছুতেই মাথাতে আসছে না, নীলা আমার মতো একটা ছেলেকে কেন বিয়ে করতে চাই। যা হোক, এ ব্যাপার নিয়ে নীলার সাথেই আলোচনা করা যাবে। পরের দিন সকালে নীলা বাসাতে আসেনি, তাই আমি তিথিকে স্কুলে রেখে অফিসে আসলাম। নীলাকে স্কুলেও দেখিনি, তাই ওকে ফোন দিলাম। হ্যালো। আজকে কোথাও দেখতে পেলাম না যে। আমাকে খুঁজেছো বুঝি? একটু দরকার ছিল, বিকালে নদীর পাড়ে এসো। আচ্ছা, আসবো। অতঃপর বিকালে অফিস শেষে তিথিকে সাথে নিয়ে নদীর পাড়ে গেলাম। মিতু আর নীলাকে দূর থেকে দেখতে পেলাম। আমি তিথিকে নিয়ে ওদের কাছে গেলাম। দুঃখিত দেরি হওয়ার জন্য। সমস্যা নেই, ঠিক আছে। মামনি, তুমি মিতুকে নিয়ে ওই দিকটায় খেলো। আচ্ছা বাবাই। কেন ডেকেছো জানতে পারি? কেন রেখেছি সেটা তুমি জানোই, তিথির কাছ থেকে সবটাই শুনেছি। কিন্তু আমার একটা প্রশ্ন, তুমি আমাকে কেন বিয়ে করতে চাও? তোমাকে আমার প্রথম থেকেই ভালো লাগে, আর সেই ভালো লাগা এখন ভালোবাসাতে রূপান্তরিত হয়েছে। তাই আমি এই ভালোবাসার বৈধতা দেওয়ার জন্যই তোমাকে বিয়ে করতে চাই। আমাকে বিয়ে করতে চাইলে তোমাকে কিছু শর্ত মানতে হবে। শর্তগুলো শুনি। 1, আমার বউ হিসেবে নয়, তিথির মা হয়ে থাকতে হবে। 2, আমরা কখনো বাচ্চা নিব না। 3, তিথিকেই নিজের মেয়ের মতো ভালোবাসতে হবে। রাজি থাকলে বলতে পারো। আমি সব শর্তেই রাজি। তাহলে তুমি তোমার পরিবারকে রাজি করাও, আমিও বাবা মাকে এখানে নিয়ে আসি। আচ্ছা। অতঃপর তিথিকে নিয়ে বাড়ি চলে আসলাম। রাতেই তিথিকে নিয়ে গ্রামের বাড়িতে রওনা দিলাম। বাড়ি এসেই মায়ের সাথে দেখা, কুশল বিনিময় করলাম। রাতে তিথিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার পর মা বাবা আর আমি একসাথে খেতে বসলাম।
মা, একটা দরকারে এখানে এসেছি। কি দরকার? তিথি কয়েকদিন ধরে বায়না করছে ওর মা লাগবে, আমাকে আবার বিয়ে করতে হবে। কিন্তু বিয়ের পর নতুন বৌমা তিথিকে না ভালোবাসে তবে? তিথি আগে থেকেই ওর জন্য মা পছন্দ করে রেখেছে। মেয়েটাও খুব ভালোবাসে তিথিকে। মেয়েটা নিজেই বিয়ের কথা বলেছে। তাহলে আর সমস্যা কোথায়? বিয়েটা কর। সেজন্যই তোমাদের নিতে এসেছি। ভাবছি তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলবো। তিথিকে একা রেখে অফিস করাও সমস্যা হয়ে পড়েছে। ঠিক আছে। অতঃপর বাবা মা আর তিথিকে নিয়ে পরের দিন ফিরে এলাম সেই চিরচেনা শহরে। নীলাকে ফোন করে জানতে পারলাম ওর বাবা মা রাজি, তবে বিয়েটা কোনো অনুষ্ঠান ছাড়াই করতে হবে। ঠিক এমনটাই আমি চেয়েছিলাম। তারপর নীলার আর আমার বাবা মায়ের উপস্থিতিতে রেজিস্ট্রি বিয়েটা করে তারপর ধর্মীয়ভাবে বিয়েটা সেরে ফেললাম। 5 বছর পর এই কিছুদিন আমি আমার তিথিকে নিয়ে আলাদা বাসাতে উঠেছি। নীলা আর মেঘ আলাদা বাসাতে থাকে। মেঘ আমাদের ছেলে, প্রায় 3 বছর বয়স। নীলাকে না জানিয়েই আমি তিথিকে নিয়ে চলে এসেছি, কারণ নীলা আমার দেওয়া কোনো শর্তই পালন করেনি। ঘটনাটা খুলেই বলি। বিয়ের 1 মাস পর জানতে পেরেছিলাম নীলার আগেও বিয়ে হয়েছিল। 1 মাস পর ওর স্বামী মারা যায়। এতে আমার আপত্তি ছিল না, কারণ আমি নীলাকে বিয়ে করেছি শুধু তিথির জন্য। এভাবে 1 বছর ভালোই চলছিল। এই 1 বছরে আমাদের ভেতরে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক তৈরি হয়নি। একদিন অফিস থেকে ফিরে দেখি তিথি ঘুমিয়েছে। আমি ফ্রেশ হওয়ার পর নীলা আমাকে শারীরিক সম্পর্ক করার জন্য পাগল করে তুলেছিল। আহ নীলা, কি করছো? এইটা আমার অধিকার। শর্তের কথা ভুলে গেছো? না, বিয়ের পর স্বামী সুখ কেন পাবো না আমি? আমরা বাচ্চা নিব না, কিন্তু আমাকে স্বামীর সুখ থেকে বঞ্চিত করো না। সেদিনই প্রথম আমাদের ভেতরে শারীরিক সম্পর্ক তৈরি হয়েছিল। 4 মাস পর একদিন তিথি এসে বলল, বাবাই, মা বলেছে আমার ভাই হবে। নীলা বলেছে? হ্যাঁ। আমি তখন সোজা নীলার কাছে আসলাম। এসেই প্রশ্ন করলাম। তিথি বলল, তুমি নাকি প্রেগনেন্ট? হ্যাঁ, ঠিকই বলেছে। আরেকটা শর্ত খেলাপ করলে? হ্যাঁ, করলাম, কারণ আমি মাতৃত্বের স্বাদ পেতে চাই। আমি কখনো ভাবিনি তুমি এমন বেইমানি করবে। তুমি যদি চাও তাহলে আমি আমার গর্ভের সন্তানকে নষ্ট করে দিতে পারি। আমাদের জন্য ও কেন শাস্তি পাবে? পৃথিবীর আলো দেখা ওর অধিকার। প্রথম দিকে মেনে নিতে কষ্ট হলেও পরে মেনে নিয়েছিলাম, কারণ তিথি এতে খুব খুশি হয়েছিল। তারপর আমাদের ছেলে হওয়ার পর নীলা তিথিকে একটু সময় দিত না, অবহেলা করত। সেজন্য আমি তিথিকে নিয়ে চলে এসেছি। আজ অফিস থেকে ফিরে দেখি তিথি মেঘকে নিয়ে খেলা করছে। মামনি, মেঘবাবুকে কোথায় পেলে? মা ভাইকে নিয়ে চলে এসেছে। কেন? আবার কি করতে এসেছে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি এখন থেকে তিথি মেঘ দুজনকে সমান ভালোবাসবো। হ্যাঁ বাবাই, মাকে মাফ করে দাও। শুধুমাত্র আমার মামনির কথাই তোমাকে মাফ করে দিলাম। অতঃপর আবার একবার নতুন শুরু। আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।